হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং পড়াশোনার সাথেই আছো। আবার আজকে তোমাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে হাজির হলাম। বুঝতেই পারছো আজকের এপিসোডে আমি তোমাদের সাথে কি বিষয়ে আলোচনা করছি বা কি বিষয় নিয়ে তোমাদেরকে বলতে যাচ্ছি সেটা আজকে বোর্ডেই দেখতে পাচ্ছ। মূলত এমপি 2026-এ যারা দিতে চলেছো যারা 2026-এ, তাদেরকে নিয়েই আজকের আমার এই এপিসোডটা। দেখো, তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষাটা হয়ে গেল, অর্থাৎ তোমরা ক্লাস 10-এ উঠে গেছো এবং ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়ে দিয়েছো। তো ফার্স্ট টার্ম দেওয়ার পরে তোমাদের বেশ কিছু প্রবলেম অ্যারাইজ করেছো। এই কি প্রবলেম অ্যারাইজ করেছো, কি তোমাদের হতে পারে, কি সমস্যা তোমাদের রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করছি। তবে শুধুমাত্র এটা 2026-এ যারা মাধ্যমিক দিচ্ছে তাদের জন্যই নয়, ক্লাস 9-এ যারা পড়ো তাদের জন্যও কিন্তু এই এপিসোডটা সমানভাবে গুরুত্বপূর্ণ এবং তোমরাও জাস্ট এই পদ্ধতিগুলোকে অবলম্বন করতে পারো, এতে তোমরা যথেষ্ট সুফল পাবে বলেই আমি বিশ্বাস রাখি। দেখো, পরীক্ষা মানেই একটা চাপ। পরীক্ষা মানেই মনে হয় এই পর্যন্ত পড়তে পারলে আমি বেঁচে যাই, এই কটা দিন গেলে আমি বেঁচে যাই। ছাত্র বয়সে আমারও তোমাদের মতোই এই অবস্থাটা হতো, কিন্তু বেঁচে যায় শেষ, এটা কিন্তু শেষ নয়, এটা একটা শুরুর পর্যায়। একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমিকে বা প্রত্যেকটা ক্লাসে এখন 3বার করে পরীক্ষা। কেন এই ব্যবস্থাটা করা হয়েছে? আগেও 3বার ছিল, মাঝখানে 2বার এসেছিল, এখন 3বার হচ্ছে। তো এই 3বার পরীক্ষাটা কেন নেওয়া হচ্ছে? অর্থাৎ তুমি যাতে তোমার প্রিপারেশনটা এই ত্রৈমাসিক অবস্থায় বা 3 মাস বা 4 মাস অন্তর তুমি ঠিকভাবে নিজেকে ঝালিয়ে নিতে পারো, নিজেকে দেখে নিতে পারো, নিজেকে প্রিপেয়ার্ড করে নিতে পারো। তুমি যতটুকু পড়ছো ঠিক ততক্ষণই জানছো কিনা এবং ততখানি তুমি পরীক্ষার খাতাতে ইভ্যালুয়েশন করতে পারছো কিনা, ঠিক মতো তুমি লিখতে পারছো কিনা, নিজেকে তুমি কতটা গুছিয়ে রেখেছো, কতটা তুমি রিপ্লেস করতে পারছো সবার সামনে, এটাই কিন্তু পরীক্ষা। আর এটার জন্যই তোমাদের 3 মাস পর পর পরীক্ষা না হয়। তো ফার্স্ট টার্ম আমরা পরীক্ষা দিয়ে দিয়েছি। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই প্রায় ফার্স্ট টার্ম পরীক্ষা হয়ে গেল। আমি স্পেশালি বাংলা বোর্ডের জন্যই এটা বলছি, ডাব্লিউবি বোর্ডের জন্যই বলছি। তোমাদের প্রত্যেকটা স্কুলেই ফার্স্ট টার্ম হয়ে গেছে। হয়তো আর 2-4 দিনের মধ্যে তোমাদের খাতা দেওয়াও শুরু করে দেবে স্যারেরা। তো এইবার যে সমস্যাগুলো তোমাদের হতে পারে সেই সমস্যাগুলো সামান্য আলোকপাত করছি। প্রথমত, এই সমস্যাটা কিন্তু তুমি এখনই খাতা দেওয়ার পূর্বে হয়তো তুমি বুঝে উঠতে পারবে না, কিন্তু তবুও বলছি, আমরা কিন্তু নিজের আয়নায় সবচেয়ে ভালো দেখতে পারি। অর্থাৎ আমি কতটা ভালো সেটা আমি জানি। স্যার একটা কেউ বলে দিল ছেলেটা খুব ভালো, আমার সামনে বা আমার সামনে কেউ একটা বলল যে এ তো খুব ভালো স্টুডেন্ট, দারুণ একটা কাজ করেছে। এটা অনেক সময় হয় কি, বাবা মাকে বোঝানোর জন্যও কিন্তু অনেক প্রাইভেট টিউটররা বলে থাকে। সত্যি কথা বলতে কি, আমিও তার কিন্তু অন্যথা নই হয়তো, আমিও কোনো সময় হয়তো বলে ফেলেছি। তবে আমি কিছুটা মুখের উপর একটু স্পষ্টবাদী বলি, যতটা আশা করছেন ততটা কিন্তু স্টুডেন্ট এখনো ভাবটা দেখায়নি, অর্থাৎ ততখানি এখনো পড়ে ওঠেনি বা খাতাতে রিপ্লেসটা সেইভাবে করতে পারছে না, এটা কিন্তু বলে দিই। আজ সকালেও একটা গার্জেনের সাথে কথা হলো, সেম কথাটাই আমি বললাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের যেটা করতে হবে, দেখো তোমরা এখন যে কাজটুকুন করবে সবার আগে যেটা দরকার, তুমি তোমার আয়নাতে তোমাকে দেখো। আয়না বলতে আমি অন্য কোনো মিররকে বোঝাচ্ছি না, আমি তোমার নিজস্ব আয়নাটাকে বলছি। তুমি তোমাকে চেনো, এর জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তুমি যে 7টা কোশ্চিনে পরীক্ষা দিলে সেই 7টা কোশ্চিন নিয়ে তুমি বসে যাও। বসে গিয়ে একটা ইভ্যালুয়েশন করো যে আমি যদি আমার যেভাবে পরীক্ষা দিলাম এই খাতাটা যদি আমি দেখতাম কত নাম্বার দিতাম। নিজেকে নিজে মার্কস দাও। অর্থাৎ তোমরা 40 মার্কের পরীক্ষা দিয়েছো, 40 মার্কের মধ্যে তোমরা কত পাচ্ছ। দেখো, তোমাদের 7টা সাবজেক্ট আছে। প্রথমত বলি, তোমাদের 7টা সাবজেক্ট কি ছিল? তোমাদের ছিল বেঙ্গলি। সাবজেক্টগুলো লেখে নি তাহলে আমার একটু সুবিধা হয়। বেঙ্গলি ছিল, ইংলিশ ছিল, তারপরে কি ছিল, ম্যাথ ছিল, ফিজিক্যাল সায়েন্স ছিল, লাইফ সায়েন্স ছিল, জিওগ্রাফি ছিল, হিস্ট্রি ছিল। এই কটা সাবজেক্ট তোমাদের ছিল। প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চিন তোমাদের কাছে আছে। আশা করি প্রত্যেকটা সাবজেক্টে তোমরা পরীক্ষাও দিয়েছো। তোমরা তোমার মতো সর্বতভাবে চেষ্টা করেছো। এইবার দেখো তোমরা কোন সাবজেক্টে কত পেতে পারো। তুমি যদি খাতাটা দেখো, পেতে পারো, সেইটা তুমি দেখো। তুমি নিজেকে নিজে ইভ্যালুয়েশন করো।
এই ইভ্যালুয়েশন করলে পারে কি হবে, ধরে নাও কথার কথা আমি একটা বোঝাচ্ছি, এই ইভ্যালুয়েশনটা তোমাদের কতটা কাজে দেয়। ধরো বেঙ্গলিতে তুমি পেলে 35, ইংলিশে পেলে 35, ম্যাথে পেলে 25, ফিজিক্যাল সায়েন্সে পেলে 26, লাইফ সায়েন্সে পাচ্ছ 32, জিওগ্রাফিতে পাচ্ছ 35, হিস্ট্রিতে পাচ্ছ 32। সে আমি একটা নাম্বার কিন্তু বললাম, এটা কারোর সাথে হয়তো কোইন্সিডেন্টলি মিলেও যেতে পারে, কারো নাও মিলতে পারে, কারোর থেকে কমও হতে পারে, বাড়তিও হতে পারে, কিছু একটা ঘটে গেল। দেখো আমি কতকগুলো লিখতে লিখতে কতকগুলো দুটো জায়গা খুব চোখে লাগছে, আমি 35 35 35 সবগুলো 30-র ঘরে, কিন্তু দুটো সাবজেক্টে গিয়ে আমি দেখতে পাচ্ছি ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সে আমি 25 26, দ্যাট ইজ 25 26, মানে পার্সেন্টেজটা বুঝতে পারছো, 40-এর মধ্যে 15 মার্ক নেই। তাহলে 100-র মধ্যে কত মার্ক নেই, আমি অনলি 60% মার্ক পেয়েছি। হিসেবটা হচ্ছে আমরা প্রায় 60%-এর দোরগোড়ায় মার্কটা পেয়েছি, অর্থাৎ কোনো মতে আমি ফার্স্ট ডিভিশন। তোমার কি এক্সপেকটেশনটা সেটাই? নিঃসন্দেহে না। আমি এর আগের এপিসোডে বলেছিলাম, আমরা যদি স্বপ্নটা বড়ভাবে না দেখি, সংকল্পটা ভালোভাবে যদি না নিই, এবং তার জন্য যদি সঠিকভাবে শ্রম না করে থাকি, তাহলে পারে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই স্বপ্নটাকে প্রথমেই আমাদের বড় করতে হবে। তাই আমি তোমাদের যে স্বপ্নটা বেঁধে দিয়েছিলাম সেটা ছিল 675 প্লাস। এই মার্কসটাকে আমরা পাবো। এটা এমন কিছু ব্যাপার না যে কেউ পাবে না। মাধ্যমিকে হাজার হাজার ছেলে এই মার্কের বেশি পায়, আমি কেন সেই হাজারের হব না? লক্ষ্যটা যদি আমার সেখানে থাকে, তাহলে আমি এই ইভ্যালুয়েশন থেকে নিজেকে গঠন করতে পারি, অর্থাৎ আমি নিজেকে নিজের পরিবর্তনটা আনতে পারি। কি পরিবর্তন হচ্ছে, আমি কেন এই দুটো সাবজেক্টে 25 আর 26 পেলাম? নিঃসন্দেহে আমার কোনো ঘাটতি থাকতে পারে, বা প্রাইভেট টিউটরের কিছু ঘাটতি থাকতে পারে, বা স্কুল টিচারের কিছু ঘাটতি থাকতে পারে, তবে আমার যেটা মনে হয় সবার মধ্যে তোমার নিজস্ব ঘাটতিটাই সবচেয়ে বেশি। কারণ প্রাইভেটে পড়িয়েছে, স্কুলেও করিয়েছে, তুমি নিজে এগুলো ছিল নিউমেরিক্যাল সাবজেক্ট, তুমি প্র্যাকটিসটা করোনি, তার জন্য তুমি ক্লাসের যে খাতাগুলো আছে সেই খাতাতে তুমি লিখতে পারোনি। তাহলে এবার কি করতে হবে? এইবার তুমি দেখো, তুমি এইভাবে যখন ইভ্যালুয়েশন নিজেকে করে নিবে, তখন তুমি দেখতে পাবে কোন সাবজেক্টে কত কম মার্কসটা তুমি পাচ্ছ। যদি বেশি পাও, বেশ ভালো, তাহলে তুমি যেভাবে পড়ে এসেছিলে ওই সাবজেক্টগুলো, এখন থেকে আগামী দিনেও তোমাকে সেইভাবেই পড়তে হবে। যদি কম মার্কস পাও, নিজেকে রিয়ালাইজ করো আমি কম কেন পেলাম, কি কি কারণ থাকতে পারে, কারণগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। তার জন্যে তুমি নিজের সাথে সাথে তোমার সেই সাবজেক্ট টিচারদের সাথে পড়ো। হ্যাঁ, তুমি হয়তো 26 ধরেছিলে, এইবার গিয়ে অরিজিনালি যখন স্যারেরা খাতা দিল, দেখা গেল এই 26টা গিয়ে তোমার হয়ে গেল 18, আরো কমে গেল। তার মানে তোমার রিয়ালাইজেশন থাকেও কম হয়ে গেল। কেন কম হলো? এবার খাতাটা মিলিয়ে দেখো যে আমি যেখানে যে মার্কটা দেখে লিখেছিলাম, অর্থাৎ তুমি যখন মার্কসগুলো ধরবে, তখন একটা কাজ করবে কি, ওই কোশ্চেনগুলোর পাশে পাশে মার্কসটা লিখবে যে এটাতে আমি এত মার্কস পাবো, যা লিখেছি আমি এটা ঠিক লিখেছি, এটাতে এত মার্ক পাবো। এইবার সেইটা করার পর খাতাগুলো যখন সঠিকভাবে পেয়ে যাবে, তখন তুমি দেখতে পাবে যে কতটা কম পাও। তবে খাতা অনেক সময় তুমি যদি নাও পেতে পারো, কারণ আমি যেখান থেকে কথা বলছি ঠিক তার পার্শ্ববর্তী একটা স্কুলে এই ফার্স্ট টার্মের খাতাটা দিয়েছিল নভেম্বর মাসে। দুর্ভাগ্যবশত টিচার কেন খাতা দেখেনি জানি না, এইরকম কিন্তু অনেক স্কুলেই ঘটনাটা ঘটে যায়। আর এইবার তো বুঝতেই পারছো ঘটাটা স্বাভাবিক, এবার তো একটা অজুহাত থাকছেই। সুতরাং তোমরা খাতা নাও পেতে পারো, কিন্তু সেক্ষেত্রে খাতা যদি নাও পাও, তাও তোমরা নিজেকে রিয়ালাইজটা নিজে করে নাও। এখান থেকে তোমরা নিজেকে সংশোধন করো, নিজের ইভ্যালুয়েশনটা নিজে করো, তোমার লক্ষ্যটাকে তুমি স্থির করো। যদি লক্ষ্য তোমার এটা হয়ে থাকে, তাহলে আগামী দিনে তোমাকে বেশ কিছু পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন আনতে হবে? আর এই পরিবর্তন আনার জন্য তোমাকে আমি কি বলেছিলাম? পরিবর্তন আনার জন্য তোমাকে যেটা ক্লাস করতে হবে, তোমাদের যে ক্লাস টিচার বা যে টিচারের কাছে তুমি পড়ো, সেই টিচারের সাথে সেই সাবজেক্ট, সে আমি ফিজিক্যাল সায়েন্স নিয়ে কথা বলছি, তাহলে ফিজিক্যাল সায়েন্স তুমি যার কাছে পড়ো সেই টিচারের সাথে তুমি কথাবার্তা বলো, তোমার কোন কোন জায়গায় ঘাটতিগুলো হচ্ছে, কি কি বিষয়ে তুমি কেন তুমি কম পেলে। 40-এর মধ্যে 26, দ্যাট ইজ তুমি 60% মার্ক কেন পাচ্ছ, এটা কেন 90% অ্যাবাভ হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে?
ক্লাস 10-এর ক্ষেত্রে বলছি বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমরা গত বছরে তোমরা ক্লাস 9-এই আলাদাভাবে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স যে আলাদা এবং 100 200 মার্কস দিতে হয় সেটা তোমরা বুঝে গেছো। আর ক্লাস 9 যারা, তারা একদম প্রথমবারের মতো তোমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স আলাদা আলাদাভাবে পরীক্ষা দিচ্ছ। 8 অবধি একসাথেই তোমরা দিয়ে এসছো, তাই আলাদা আলাদাভাবে দিতে গেলে বেশ কিছু জায়গাতে কিছুটা খামতি থেকে যায়। সেই খামতিটা তোমাদেরও তোমরা রিয়ালাইজ করো তোমাদের কি হচ্ছে। সেই খামতিগুলো এখন থেকে যদি পূরণ করতে পারো, আগামীতে তোমাদের খুব ভালো একটা দিন থাকবে। তোমরা কি করতে পারবে, তোমাদের নিট, আইআইটি, জেইই এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুব হেল্পফুল হয়ে যাবে যদি এখন থেকে তোমরা বিশেষ করে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে গুরুত্বটা বেশি দাও। আমি সমস্ত সাবজেক্টের কথা বলছি, কাউকে কিন্তু ছেড়ে চললে হবে না। হাতের 5টা আঙ্গুলের মধ্যে যদি একটা আঙ্গুল কেটে যায়, গোটা হাতটাই যন্ত্রণা করে। তেমনি ভাবে একটা সাবজেক্টে যদি তোমরা কম মার্কস পাও, তাহলে সেটা কিন্তু তোমার যন্ত্রণাদায়ক হয়ে যাবে। লক্ষ্য করো, সবগুলোতে তুমি 90-এর ঘরে পেয়েছো, একটাতে পেয়েছো 30, তাহলে পরে কি হবে, তোমার মার্কসটা কতটা কমে গেল সেটা বুঝতে পেরেছো। সুতরাং তোমাকে 7টা সাবজেক্টে কিন্তু আমি গুরুত্বের কথা বলছি, কিন্তু স্পেশালি যেগুলো তো হয়ে থাকে, আমি ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স কেন বললাম, এই দুটো সাবজেক্টে বেশি হয়ে থাকে জন্যে। কারো কারো ক্ষেত্রে হিস্ট্রিতেও হয়, ভুল কথা নয়, হিস্ট্রিতেও অনেকের হয়, আবার কেউ কেউ বাংলাতে করে। এইরকম ঘটনা কিন্তু অনেকের ঘটে থাকে। তাই এখন থেকে তোমাদের কি করতে হবে, সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য তোমাদেরকে একটা প্রিপেয়ার নিতে হবে। আর এই প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে, বেশ কিছু পরিবর্তন নিজেকে আনতে হবে। কি কি পরিবর্তন তোমরা আনবে সেটা আমি বলছি। প্রথমত তুমি কি করবে, তোমরা যখনই এইটা নিজেকে ইভ্যালুয়েশন করলে, নিজেরা রিয়ালাইজ যখন করলে, তারপরে তোমাদের যেটা করতে হবে, তোমাদের পড়ার একটা নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে যে আগামীতে আমরা এবার সেকেন্ড টার্ম পরীক্ষাটা আমি এইভাবে করব। অর্থাৎ তোমরা এভরি 7 ডেজের একটা রুটিন করবে, 7 দিনে কোন বারে কি পড়বে, কি রকম রুটিনটা করবে। এই রুটিনটা আমি আমার বিগত এপিসোডগুলোতে আমি আলোচনা করেছি। তোমরা আমার 21 ডেজ চ্যালেঞ্জ বলে যে এপিসোডটা করা আছে, সেই 21 ডেজ চ্যালেঞ্জে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য 21 ডেজ একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, ওখান থেকে বেশ কিছুটা হেল্প তোমরা নিতে পারো। তা সত্ত্বেও যদি তোমাদের মনে হয় যে না স্যার রুটিনটা খুব প্রয়োজন আছে, তাহলে তোমরা আমাকে কমেন্টসে লিখে জানাবে। তোমরা 7 ডেজের রুটিন, অর্থাৎ সপ্তাহে 7 দিন তোমরা কিভাবে চলবে সেই রুটিনটা আমি করে দেবো। কিন্তু এক একজনের রুটিন আলাদা আলাদা হবে, ম্যান টু ম্যান এটা ভ্যারি করবে। কারণটা হচ্ছে প্রত্যেকের কিন্তু টিউশনটা এক একজনের এক এক রকম করে সেট করা আছে। তাই টিউশনের টাইমগুলোকে সঙ্গে রেখে তোমরা কিভাবে রুটিনটা করবে নিজেরা, ওই আমার 21 ডেজ চ্যালেঞ্জ যে এপিসোডটা আছে সেটা একটু বের করে দেখে নেবে, সময় করে দেখে নেবে, তাহলে তোমরা অনেকটাই হেল্প পাবে বলে আমার বিশ্বাস। এইবার বলছি তোমরা কি করবে, তোমাদের ফাঁকা সময় বের করে তুমি যে কোশ্চিন ব্যাংকগুলো সলভ করেছো, তুমি ধরে নিচ্ছি তুমি কোনো একটা রাইটারের কোশ্চিন ব্যাংক তুমি করেছো, সে যেটাই হোক না কেন, যেই পারুল প্রকাশনী হতে পারে, বা তোমার প্রশ্ন বিচিত্রা রায়মার্টিন হতে পারে, বা অন্য কারো কিছু হতে পারে, যে কোনো একটা প্রশ্ন মানে কোশ্চিন ব্যাংক তুমি যেটা সলভ করেছো, যেটাই হোক না কেন, বাজার চলতি যে কোনো কোশ্চিন ব্যাংকের ফার্স্ট টার্মের যে কোশ্চিন ব্যাংকটা ছিল, অর্থাৎ ফার্স্ট টার্মের জন্য যেটা ছিল, সেটা মিনিমাম 5টা করে পেজ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আরো একবার করো। কারণ এই টাইমটা তোমার সেকেন্ড টার্মের পড়ার চাপটা অনেকটা কম আছে। তাই বলছি এখন থেকে প্রতিদিন করে করে, এখন থেকে মোটামুটি 20 ডেজের মধ্যে বা 21 ডেজের মধ্যে তুমি মোট প্রত্যেকটা সাবজেক্টের 5টা করে কোশ্চিন ব্যাংক সলভ করে ফেলো। এতে কি হবে, এতে তোমাদের যেটা হবে, এই যে পরীক্ষাটা দিলে এটাতে যে ডাউট গুলো ছিল, এইবার দেখবে সেগুলো ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেলে কি হবে, তো এই ক্লিয়ারটা হয়ে গেলে তোমাদের মাধ্যমিকের আগে আর তোমাদের এই অংশটুকু নিয়ে, অর্থাৎ মাধ্যমিকটা কিন্তু তোমাদের পুরো অংশটাই হবে। এইটা তোমরা ফার্স্ট টার্ম দিলে মানে মাধ্যমিকে হবে না তা কিন্তু নয়। 9-এর ক্ষেত্রেও বলছি, ফার্স্ট টার্ম দিলে মানে তোমাদের ফাইনালে হবে না তা কিন্তু নয়। অর্থাৎ ফার্স্ট টার্ম দিলেও তোমাদের এটা ফাইনালেও হবে, মাধ্যমিকেও হবে। তাই ফাইনালে, মাধ্যমিকে এইটার জন্য তোমাকে আর বেশি ভাবতে হবে না। তার জন্য তুমি খুব স্বল্প বুদ্ধি হচ্ছে যে 5টা করে কোশ্চিন ব্যাংক এখন আবার সলভ করো। তাহলে তুমি দেখবা যে জিনিসগুলো তুমি পরীক্ষা দেওয়ার আগে পারোনি, এখন দেখবা সেগুলা অনেক ইজিতে পেরে যাচ্ছ, এবং সেগুলো অবশ্যই করবে। তারপরে যে করবে, তুমি এই যে দেখতে পেয়ে তুমি হঠাৎ করে দেখলে হিস্ট্রিতে 32 পেয়েছি, কারণ কি, হিস্ট্রিতে তো আমি খারাপ পেতাম না, কিন্তু 32 মানে মার্কসটা কিন্তু অনেকটাই কম, এর 80% গোড়ায় হয়তো এসছে। এই যে 32 মার্কটা পেলাম, এই 32 মার্কটা থেকে বাড়ানো আমাদের আর একটু কি কাজ করতে হবে। তাহলে কেন বাড়েনি,
তখন তুমি রিয়ালাইজ হয়তো করলে যে কোনো একটা চ্যাপ্টারের বিশেষ কিছু অংশ তুমি বাদ দিয়ে দিয়েছিলে, কিন্তু সেখান থেকে কোশ্চিন এসছে। তাহলে ওই অংশটা তুমি আবার পড়ো, সেখান থেকে ডাউটটাকে ক্লিয়ার করে নাও। স্যারের সাথে, যে স্যারের কাছে তুমি হিস্ট্রি পড়ছো, স্কুলের যে স্যারের কাছে করছো, সেখান থেকে গিয়ে সেই সাবজেক্টটার সেই অংশটুকুনকে তুমি ভালো করে বুঝে নাও, কারণ সময়টা তুমি এখনই পাবে। এরপরে কিন্তু তোমার চাপটা অনেক গুণ বেড়ে যাবে, অনেক কিছু বিষয় পড়ার চলে আসবে, তাই পরবর্তীতে আর পাবে না। তাই এখনই তোমার ফার্স্ট টার্মের ডাউটগুলোকে ক্লিয়ার অবশ্যই করতে হবে। নিউমেরিক্যাল যে সাবজেক্টগুলো আছে, বিশেষত এই ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের যে অঙ্কগুলো আছে, ম্যাথমেটিক্সের ফার্স্ট টার্মের অঙ্কগুলোকে বই থেকেই তুমি আরেকবার সলভ করে নাও। এমনভাবে এখন যদি একবার সলভ করো, তুমি ইজিতে হয়ে যাবে, এবং এতে তোমার কি হয়ে যাবে, অঙ্কগুলো তোমার মুখস্থর পর্যায়ে চলে যাবে, তোমার অনেক সুবিধা হয়ে যাবে। সেই জন্য বলছি, এই ম্যাথের যে বিষয়টা আছে, অর্থাৎ নিউমেরিক্যাল সাবজেক্ট ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের যে অধ্যায়গুলো তোমাদের ছিল, তার মধ্যে যে ম্যাথ পোর্শনটা যেটুকুন আছে, সেই ম্যাথগুলোকে তুমি এক্ষুনি আবার আরেকবার সলভ করে নাও। 5টা কোশ্চিন তো তুমি করবেই, তার সাথে এই দুটোর জন্য আমি একটু স্পেশাল কেয়ারের কথা তোমাদের বলছি। এই কেয়ারটা নিলে পারে হবে কি, তোমাদের ফার্স্ট টার্মের যে লক্ষ্যটা আছে সেইটা কিন্তু পূরণ হয়ে যাবে। অর্থাৎ তোমাদের ফার্স্ট টার্ম থেকে মোটামুটি ভাবে তোমরা 40 মার্কের পরীক্ষা দিলেও এখান থেকে কিন্তু মাধ্যমিক কোশ্চিন হবে 26 মার্কের মতো। গড়ে একটা আমি বললাম, মোটামুটি ভাবে গড়ের বললাম, 26 থেকে 30 এর মধ্যে রান করবে। এই 26 থেকে 30 এর মার্কেট তোমার কোশ্চিন রেডি হয়ে থাকলো। তাহলে কি হবে, তোমাদের টেস্টের আগে দেখবে অত বেশি তোমাদের আর পড়তে হবে না। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম, যে এগুলো করার পরই সঙ্গে সঙ্গে তুমি 7 ডেজের রুটিনটা, অর্থাৎ সপ্তাহে 7 দিনে কি কি পড়বে নির্দিষ্ট। দেখো, রুটিনটার কথা আমি বারবার এই কারণে বলছি, কারণ আমরা যদি কোনো একটা জাহাজ নিয়ে আমরা বের হই, সেই জাহাজটার যদি একটা এম না থাকে, তাহলে জাহাজটা কিন্তু তার গন্তব্যে পৌঁছায়। সেই গাড়িতে আমি সাইক্লিং করছি, আমি একটা জায়গায় যাব, সেই জায়গাটা যদি আমার নির্দিষ্ট দিকটা এবং কোথায় গিয়ে পৌঁছাবো সেটা যদি না জানা থাকে, তাহলে আমি সেখানটায় পৌঁছাতে পারবো না। তাই 7 ডেজ রুটিন যারা মাধ্যমিক করছো, তোমরা তোমাদের সমস্ত কিছু জীবন থেকে, সমস্ত কিছু বলতে অন্যান্য কিছু যেগুলো বিনোদনমূলক অংশ আছে, সেই বিনোদনমূলক অংশগুলোকে তোমরা একটু দূরে রাখো। দূরে রেখে তোমরা ঘুমানোর পোর্শনটাকে কিছুটা কমিয়ে দাও, এবং আরো কি করবে, তোমরা পড়াশোনার অংশটাকে আরো বাড়িয়ে দাও। অর্থাৎ নিজে যত বেশি পারো প্র্যাকটিস করো, তার সাথে সাথে তোমরা তোমাদের টিউশনগুলো যেগুলো করছো সেটা করো। স্কুলগুলোকে যতটা, যদি স্কুলে খুব ভালো ক্লাস হয়, স্কুলগুলোকে ফলো করো, এবং তোমরা এই পিছনের পড়াটা আগামী 20 দিনের মধ্যে আর একবার ঝালিয়ে নাও। ঝালিয়ে নিয়ে তোমরা সেকেন্ড টার্ম পড়াটা শুরু করে দাও। দেখো, তোমাদের যে লক্ষ্য, যেই লক্ষ্যটাতে আমি বলে দিয়েছিলাম, সেই লক্ষ্যটা তোমরা পাবেই অবধারিত। আজ আর বেশিক্ষণ ধরে তোমাদের বলছি না তোমাদের প্রবলেম কি হতে পারে এবং তোমরা আগামীতে এখান থেকে কি রেমিডিস পেতে পারো। আমার মনে হয় আমি তোমাদের বোঝাতে পারলাম। আশা করি তোমরা এগুলো ফলো করবে, তাহলে পারে তোমাদের আগামী দিন আরো সুখময় হবে। এইটুকুন বলেই আজকে শেষ করছি। ধন্যবাদ।